আহনাফকে সে ঘৃণা করে, মনে প্রাণে ঘৃণা করে। আজ বিকালে যা করেছে তারপর তো আরও। আজ হঠাৎ নীরার মন অকারণেই আশা বাঁধতে চাইল। এভাবে ঘৃণার খেলায় লাভ তো কিছুই নেই। মানুষ ভুল করে, আহনাফও করেছিল। সে কি সব ভুলে একটিবার ক্ষমা চাইতে পারতো না নীরার কাছে? নীরাকে ফিরিয়ে দিত, দিলে আবার ক্ষমা চাইতো। একবার দুইবার, একসময় ঠিক ক্ষমা করে দিত। কিন্তু কই, একবারও তো ক্ষমা চাইল না সে, বরং বারবার আঘাতে আঘাতে জর্জরিত করে তুলল তাকে। এই কি তা ভালোবাসার নমুনা? এমন করেও বুঝি কেউ ভালোবাসে? এর চেয়ে মৃত্যুও ভালো। একেবারে মেরে ফেলুক আহনাফ তাকে, তাতেও যে শান্তি তার। এমন ভালোবাসার মরীচিকায় তো থাকতে হয় না তবে আর। বিবস্ত্র দুটি দেহ পরস্পরকে আলিঙ্গন করে আছে। প্রাগৈতিহাসিক যুগে আদি মানব মানবী যেমন ছিল, লজ্জাহীন, সংকোচহীন, কোনো ক্লেশ নেই, আছে শুধু ভালোবাসার অতৃপ্ততা। ওইটুকু পেলেই বুঝি সার্থকতা এই দুটি জীবের। দুজনে বেখবর, দুজনার মনের গহীনের ঝড়ের। একজন তবুও নিরাশায় আশা বেঁধে আছে, অপর্যন্ত সেটাও জলাঞ্জলি দিয়েছে বহুক্ষণ পূর্বে। তার জন্য এই অন্তিম ক্ষণ অনেক দামি। ঘড়ির পেন্ডুলাম ঢং ঢং করে জানান দিল সময় হয়েছে অন্তিম সময়ের। দুটি জড়ানো দেহের একটি আতঙ্কিত মুখে ধরফরিয়ে উঠল, অপরজনের মুখে কৌতূহল। তার কৌতূহল বিন্দু মাত্র গ্রাহ্য হলো না। আহনাফ এলোমেলোভাবে কি যেন খুঁজছে। নীরা চাদর জড়িয়ে বসে দেখছে ভ্রুকুটি করে। কেমন যেন লাগছে আহনাফকে তার। এমন তো কখনো করে না সে। ভয় লেশ মাত্রও থাকে না যখন এ ঘরে আহনাফ থাকে। তবে কি হলো এখন? ফ্লোরে ছড়ানো কাপড় পরছে অস্থির হাতে। মৃগী রোগীর মতো অস্থিরতা তার মধ্যে। ঘামছে প্রচণ্ড তার কপাল। আহনাফের কলিজা বুঝি খামড়ে ধরেছে কেউ। এমন কেন হচ্ছে তার সাথে? কেন? না, সে পারবে না, কিছুতেই পারবে না নীরাকে হারাতে। সে ভালো হয়ে যাবে, নীরার পায়ে পড়ে ক্ষমা চাইবে। অনেক ব্যথা দিয়েছে, হার দেবে না, কোনো দিনই না। তার দোষে কেন নীরা কষ্ট পাবে? দোষ তো সব তার। হ্যাঁ, সব পাপ তার, তবে প্রায়শ্চিত্ত তারই হওয়া উচিত। আহনাফ সকল বাধা নিষেধের সাথে মনে মনে যুদ্ধ করে অবশেষে জয়ী হলো। পূর্ণিমার আলো তার মনের সকল আধার দূর করলো এক নিমিষেই। সেসব হারাতে রাজি, তবুও তার নীরাকে নয়। অশ্রুসজল চোখে নীরার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায় আহনাফ। নীরা সূক্ষ্ম দৃষ্টিতে আহনাফকে দেখছে। তার আশার প্রদীপ প্রজ্বলিত হচ্ছে দ্বিগুণ আলোয়। সে আলো ডগমগ করলো হঠাৎ মোবাইলের রিংটনে। বড় বেসুরো লাগলো এই সুরও আজ দুজনের কাছে। আহনাফ কল রিসিভ করতেই ওপাশ থেকে তার আব্বা রইস চৌধুরী গম্ভীর গলায় বলল, সব রেডি, বাড়ির পেছনের জঙ্গলে মারিয়ে চলে এসো রোডে। আপা, একটা জরুরি কথা ছিল, প্লিজ বাসায় আসো। আহনাফ, সব কথা পরে, যা বলেছি তাই করো। রাস্তা নির্জন এই মুহূর্তে, বড় হওয়ার আগে যা করার করতে হবে। তাড়াতাড়ি এসো। আহনাফকে কিছু বলার অবকাশ না দিয়ে কট করে লাইনটা কেটে দিল রইস। আহনাফ চিন্তায় পড়ল। সকল চিন্তা নিমিষে কেটে গেল বিছানায় বসা চাঁদ মুখখানা দেখে। সে ভেবে নিল এই চাঁদ কোথাও যাবে না, যা বলার করার সেই করবে। আহনাফ ধীর পায়ে এগিয়ে এসে নীরার পাশে বসল। নীরার কপালে চুমু খেয়ে বলল, ঘুমিয়ে পড়। আহনাফ বিছানা ছেড়ে উঠতেই নীরা হাত টেনে ধরল। উদ্বিগ্ন স্বরে বলল, কোথায় যাচ্ছেন এত রাতে? আমাকে একা রেখে যাবেন না প্লিজ। এক্ষুনি আসছি, ভয় নেই, কিছুই হবে না তো, কিছুই হতেই দেব না আর আমি। ঘুমিয়ে পড়। নীরা আহনাফের কথা মানতে শুয়ে পড়ে। চোখ মেলে চেয়ে দেখে আহনাফের যাওয়া। বাইরে থেকে দরজা ভিড়িয়ে দেওয়ার সময় আহনাফ মুচকি হাসল। নীরাও হাসল প্রত্যুত্তরে। আহনাফ দৃষ্টিসীমানার বাইরে চলে যায়। নীরা ভাবছে, এমন করেই যদি আহনাফ প্রতিদিন প্রতিক্ষণ তোকে ভালোবাসত। পরক্ষণে নিজের দুর্ভাগ্যকে পরিহাস করে বলল, এত আশা না রাখ মন, আশা ভাঙার জ্বালা যে বড়ই কষ্টের। গায়ে কাপড় জড়িয়ে উঠে জানালা ধরে দাঁড়ালো সে। কি মিষ্টি পরিবেশ বাইরে। ঘন ঝোপঝাড় আর ওই যে বাঁশ ঝাড়, তার মাথার ওপর জ্বলছে রূপালি চাঁদ। দীর্ঘশ্বাস ছাড়ল নীরা। ভাবছে তার জীবনে এমন আলো কেন নেই। কী এমন পাপ করেছিল সে জীবনে? কেন এমন দুর্দশা এই ললাটে তার? সবার মতো স্বাভাবিক কেন হলো না তার জীবন? অজান্তেই চোখ বেয়ে জল গড়ালো দুফোঁটা। চোখ মুছে বাড়ির নিচে তাকাতেই চমকে উঠল সে। ঝোপঝাড় মারিয়ে কেউ এগিয়ে যাচ্ছে অদূরের রাস্তার দিকে। কে? স্বগতোক্তি করলো নীরা। ভালো করে খেয়াল করতে বুঝলো ওটা আহনাফ। চাঁদের আলোয় এখন অনেকটা স্পষ্ট তার অবয়ব। কিন্তু আহনাফ জঙ্গলাকীর্ণ ঝোপঝাড় মারিয়ে যাচ্ছে কোথায় এত রাতে? তার যাত্রাপথে দৃষ্টি অনড় রাখলো নীরা। পায়ের তলায় শুকনো পাতা পড়তে খ্যাঁচ খ্যাঁচ করে শব্দ হচ্ছে।
এদিকটায় রাতে কখনোই আসা হয় না আহনাফের। জীবনটাই এমন, যা হয়নি পূর্বে তাই হবে ভবিষ্যতে, মানিয়ে চলতেই হবে। আহনাফের ধ্যান ধারণা এক রাতেই বিস্তর পরিবর্তিত হলো। ভালোবাসার শক্তি বুঝি একেই বলে। জ্যোৎস্নার আলোতে পথ চলতে সমস্যা না হলেও কেমন গা ছমছম করছে আহনাফের। পকেট থেকে সিগারেট বের করে ফুঁকতে ফুঁকতে এগিয়ে যাচ্ছে সে। বাস ঝাড়ের সন্নিকটে এসে থমকে দাঁড়ায় আহনাফ। পাগলিনী বেশে এলো চুলে বাস ঝাড়ের কোণে দাঁড়িয়ে আছে জরিনা। তাকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে এসে হাত দুয়েক দূরে থামলো। জরিনাকে এই সময়ে এই ভেসে দেখে কপাল কুঞ্চিত করে আহনাফ বলে, খালা, তুমি এত রাতে এখানে? জরিনার হাত দুটো পেছনে, অদ্ভুত ভঙ্গিতে অপলক তাকিয়ে আছে আহনাফের দিকে। চোখ দুটো যেন কোঠর ছেড়ে বেরিয়ে আসতে পারলে বাঁচে। দাঁত কপাটি বিশ্রীভাবে বের হয়ে আছে জরিনার। আহনাফের বুক ধক করে উঠল তা দেখে। আমতা আমতা করে উঁচু স্বরে ফের জিজ্ঞেস করলো, বলো, কি করছে এখানে? মাথায় যন্ত্রণা করে রে বাপ, ঘুম আহে না, তোর ভাইরা খালি জ্বালায়। জরিনা ঘাড় নাড়িয়ে নেকি সুরে বলে, ভাই? কার ভাই? কেন তোর আপন না, তা সৎ হোক সৎ, তাও তো ভাই হয় বাপ। তোর মাথায় আবার সমস্যা দেখা দিয়েছে দেখছি। কী সব উল্টোপাল্টা কথা বলছিস? যাও, বাড়ি যাও। ধমকাইস না রে বাপ, আমারে ধমকাইতেছ শুনলেই রাগ হইবই। আমি কত বুঝাইছি, বুঝাইতেছে সাব্বাস করব, বইলা তেজ কইরা আছে। কার কথা বলো? কেন জানোস না? আমার মানিক আমারে ঘুমাইতে দিতেছে না রে বাপ, খালি জ্বালাইতেছে। টাইম না ধইরা ইহানে নিয়ে আসছে, ওই জিনিস চাইতেছে বারবার। বুঝছি, যাও ঘরে যাও এখন। পরে সময় করে ডাক্তার দেখিয়ে আনবো তোমারে। যাও ঘরে যাও। আহনাফ হাতের আধা পোড়া সিগারেট নিচে ফেলে পিষে দেয় পায়ে দিয়ে। জরিনার পাশ কেটে সামনে হাঁটছে আবার সে। খালার মাথাটা পুরোপুরি খারাপ হয়েছে ভেবে খারাপই লাগলো আহনাফের। মানিক মরেছে সেই কবে। বয়সে মানিক আহনাফের 2 বছরের ছোট ছিল। মানিক যখন পানিতে ডুবে মরে তখন আহনাফ ছিল 5 বছরের শিশু। মানিককে নিয়ে কোনো স্মৃতিই তার মনে নেই। বড় হয়ে খালার এমন পাগলামো দেখে দেখেই মানিকের কথা শুনেছে সবার কাছে। উদ্ভট আচরণ করে হঠাৎই খালা। মাথা চূড়ান্ত খারাপ হলেই বটি নিয়ে তেড়ে আসতো তাদের দিকে। সবাই মিলে হাত পা বেঁধে রাখতো তখন। তারপর একাই আবার স্বাভাবিক হয়ে যেত। ডাক্তার মানসিক হাসপাতালে পাঠাতে বলেছিল। আহনাফরাই গড়িমসি করেছে এ ব্যাপারে। আজ হয়তো আবার তেমন অবস্থা হয়েছে। কথাটা ভাবতেই আহনাফের ভয় ভয় লাগলো। আহনাফের ভয় আরও বেড়ে গেল পেছনে কারো পায়ের আওয়াজ শুনে। আহনাফ ঢোক গিলে দ্রুত পা চালায়। পেছনের পদধ্বনিটিও তেমন দ্রুত অগ্রসর হচ্ছে। হঠাৎ আহনাফ দূর থেকে আসা অস্পষ্ট কারো চিৎকার শুনতে পেল পেছনে। সে ধীরে গতিতে হেঁটে শুনতে চাইল সেই চিৎকার স্পষ্টভাবে। ক্রমশ পরিষ্কার হলো সেই চিৎকারের গলা। এ কি, এ যে নীরার গলা! আহনাফ পেছনে ঘুরে দাঁড়ানোর সাথে সাথে প্রবল বেগে উড়ে এসে ধারালো কিছু তার গলায় এসে বিঁধল। হাঁটু ভেঙে ধপাস হয়ে পড়ল আহনাফের ছিন্ন মস্তকহীন দেহ শুকনো পাতার আবর্জনার ওপর। এই দৃশ্য দেখা মাত্র চিৎকার করে অদূরেই জ্ঞান হারালো নীরা। জরিনা উন্মাদিনীর বেশে আহনাফের ছিন্ন ধরের ফিনকি দিয়ে বের হওয়া রক্ত দুহাতে নিয়ে উল্লাস করছে। সামনে তাকিয়ে হাসছে আর বলছে, ও মানি, খুশি হইছস তো? এবার রাগ হইবি না তো? মায়ের উপর দেখ দেখ, রৈশ্যার বংশ নির্বংশ হইছে, জালিমের বংশ নির্বংশ কইরা দিছি। এখন আমার কাছে তুই আয় মানি। ও মানি, আয় আয়। নীরার চিৎকারে বাড়িতে থাকা আড়তের লোক দুজন ছুটে আসে। এমন লোমহর্ষক হত্যাকাণ্ড দেখে ভীত সন্ত্রস্ত তারা। একজন দ্রুত মোবাইল করে জানালো রইস চৌধুরীকে। অঞ্জুকে ঘুম থেকে ওঠানো হলো। আঞ্জু ছুটে এসে সেখানেই বাকরুদ্ধ হয়ে বসে পড়ে সন্তানের নির্মম মৃত্যু প্রত্যক্ষ করে। তার শরীর পাথুরে মূর্তির মতো নিশ্চল হয়ে আছে শোকে। রইস চৌধুরী ছুটে এসেছে ততক্ষণে ঘটনাস্থলে। যা ভেবেছিল নীরার সাথে করবে, তা যে তার চোখের মনির সাথেই হলো। একই ভাগ্যের পরিহাস! সন্তানের দ্বিখণ্ডিত দেহ দেখে গগন বিদারী আত্মচিৎকার করে ওঠে রইস। আহনাফের রক্তে রঞ্জিত জরিনার অট্টহাসি তাকে দিক বিদিক শূন্য করে তোলে। আবর্জনার ওপর পড়ে থাকা বটি তুলে নিয়ে রুদ্ধশ্বাসে কোপাতে থাকে জরিনাকে সে। জরিনা হাসতে হাসতে প্রাণ ত্যাগ করে। রইস তবুও থামে না। ভয়ে ধারের কাছেও ঘেঁষে না কেউ। রইস চৌধুরীর বোধশক্তি বুঝি শূন্যের কোঠায় নেমেছে। না হুঁশ আছে না খেয়াল কোনো কিছুর। ভোরের আলো ফোটার পূর্বেই পাড়া মহল্লা শোকাচ্ছন্ন আহনাফ এবং জরিনার মর্মান্তিক মৃত্যুর খবরে। সবাই ছুটে এলো স্বচক্ষে দেখার অভিপ্রায়। চৌধুরী বাড়ির পেছন প্রাঙ্গণে লোক লোকারণ্য, যা ছিল এতদিন এই 4 দেয়ালে বন্দি। সবাই দিনের আলোয় উদ্ভাসিত হলো আজ। সত্যি সত্য চাপা রাখা সহজ নয় বটে।
মনুষ্য জীবনের সাথে ঋতুর দারুণ এক সাদৃশ্য লক্ষ্য করা যায়। ঋতু বদলে কখনো চৈত্রে আসে তো কখনো শ্রাবণ। মানুষের জীবন পরিক্রমাও ঠিক তেমনি, কখনো আসে দুঃখ আবার কখনো বা সুখ। কৃষ্ণচন্দ্র মজুমদারের সেই বিখ্যাত চরণ বলি, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। সুখ দুঃখ দুটোই জীবনের অনিবার্য সত্য। দুঃখ ছাড়া সুখের মধুরতা কোথায়, কোথায় বা এর প্রয়োজনীয়তা তীব্র। দুঃখের চোরা বালিতে পড়লেই তো বোঝে সব সুখ আহরিত করার প্রয়োজনীয়তা। বর্ষার করুণ ক্রন্দন শেষে পৌষের কুয়াশা উঁকি দিচ্ছে দেশ জুড়ে। ভোরের সুমধুর আজানের প্রতিধ্বনিতে পরিবেশে বিরাজ করছে অন্য এক পবিত্রতা। দাগরহরিণী নয়না এক অষ্টাদশী অপলক চেয়ে আছে সুউচ্চ অট্টালিকার পঞ্চম তলার বারান্দা থেকে। ভাবছে আকাশে তো শূন্য, তবুও সে বিশাল কত। আর আমার ভেতরে নেই কোনো বিশালতা, আছে শুধু সমস্ত জুড়েই শূন্যতার হাহাকার। কুয়াশা কেটে গেলে আকাশটা নীলাকাশ হয়ে উঠবে। নীল আলোর বিক্ষেপণে আকাশে সর্বত্র নীলের ছড়াছড়ি, রঙে রঙিয়ে উঠবে তার বুক। আর আমার তানিষ্ক চাঁদের জড়ানো গুটিসুটি হয়ে বসে থাকা নীরা হাঁটুতে মুখ গুজে কাঁদছে। আর 4টা মাস হলো দুর্বিষহ জীবন ছেড়ে মুক্ত হয়েছে সে, তবুও ভুলতে পারছে না কিছুই। আহনাফের পরিণতি, আহনাফের শেষ সময় স্মৃতি তাকে যেমন ব্যথিত করে, তেমনি আহনাফের নিষ্ঠুর আচরণ মনে হতেই মুহূর্তে আবার সব ব্যথা ঘৃণার জলে ধুয়ে যায়। কিছু মানুষ অপছন্দের হয়েও আমাদের জীবনের একাংশ দখল করে নেয়, জীবনের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকে। না যায় ভোলা, না যায় সহ্য করা। আহনাফের থেকে মুক্তি চেয়েছিল নীরা, মনে প্রাণে চেয়েছিল মুক্তি, কিন্তু যখন দেখলো সে আসে ক্ষীণ, নিরুপায় হয়ে মেনে নিতে চাইলো অবশেষে। ভাগ্য বড় পরিহাস করলো তার সাথে, যা চাইলো তা তো পেল, অথচ ততদিনে মনোবল তার ধুলোয় মিশেছে। আত্মীয় স্বজন সবাই পরিত্যাগ করলো নিষ্ঠুরভাবে তাকে। কী দোষ তার? সে তো নীরব ছিল, শুয়েছিল, তবুও তাকে নিতে হলো অলক্ষ্যের কলঙ্ক। তবে কি সত্যি সে অলক্ষণে অপয়া? সে ধর্ষিতা হলো, তাতেও তার দোষ? সে সব মেনে নিল নিরুপায় হয়ে, তাতেও তার দোষ? আহনাফ খুন হলো, তাতেও তার দোষ? আহনাফের বাবা পাগল হলো, তাতেও তার দোষ? জরিনা খালার মাথা খারাপ হলো, তাতেও যে তারই দোষ দিল সবাই? কেউ তার কথা কেন একবারও ভাবলো না? কলঙ্কের বিষ গলায় ঢেলেছে, তবু দোষ কেন তারই বারবার? এ কেমন বিচার সবার? হয়ে দেখো রেপ, তারপর মেনে দেখো তাকে, মন থেকে মেনে নিয়েও দেখো তার লাঞ্ছনা গঞ্জনা। আমিও তো দেখি কত বড় মনের পতিপ্রণা স্ত্রীলোক তুমি। নীরা দাঁত কামড়ে ফুঁসে ওঠে ওই সব মানুষের ওপর যারা ওই দিন সব দোষ তাকিয়ে দিয়েছিল। নীরু, হাতে টুথব্রাশ আর পেস্ট নিয়ে এগিয়ে আসে শারমিন। সদ্য ঘুম থেকে উঠেছে সে। নীরাকে খোলা জানালায় ওভাবে কুঁকড়ে বসে থাকতে দেখে ভ্রুকুঞ্চন করে বলল, অসুখ বাঁধবে নাকি? এমনিতেই তোর অ্যালার্জি জনিত সমস্যা, তার উপর এভাবে জানলা খুলে বসে আছিস ঠান্ডায়। আয় নীরু। শারমিন লক্ষ্য করে নীরা শরীর কেঁপে কেঁপে উঠছে। মেজাজ চড়িয়ে হাতের টুথব্রাশ পেস্ট ফেলে ছুঁড়ে মারতে নীরা ভয়ে মুখ তুলে তাকায়। শারমিন চড়া গলায় বলে, সমস্যা কি তোর? এত মরা কান্না কার জন্য করছিস? ওই শয়তানটার জন্য? আপু এভাবে বলো না, মরা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করতে নেই। নীরা নাক টেনে বলে, চুপ কর, বেশি জ্ঞান দিবি না বলে দিচ্ছি। তুই কতবার করে বললাম যা মেহুর সাথে বেরিয়ে আয়, না তুই গেলি না। সারাটা দিন বসে বসে মরা কান্না করছিস কেন নীরু? তুই কি ভেবেছিস জীবন এভাবেই চলবে তোর? এভাবে জীবন চলে না নীরা। আমি তোকে এভাবে শেষ হতে দেব না। যেমন টেনে বের করে এনেছি ওই নরক থেকে, তেমনই ওই মুখ থুবড়ে পড়ার জীবন থেকেও তোকে বের করব। এভাবে কান্নাকাটি মোটেও সহ্য করবো না আমি। চিৎকার করে বলে শারমিন। আমাকে কেন টেনে আনলে? বিষ দিয়ে আসতে খেয়ে মরে যেতাম। এভাবে বাঁচার কোনো ইচ্ছে আমার নেই। শারমিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে চর বসিয়ে দেয় নীরার গালে। নীরা দুর্বল শরীরে উপর হয়ে পড়ে, শব্দ করে কাঁদে ওভাবেই। শারমিন নিজের ভুল বুঝতে পেরে বোনকে জড়িয়ে ধরে, থমথমে গলায় বলে, আমাকে মাফ করে দে নীরু। আমি সব বুঝেও তোকে জোর করেছি বারবার, কিন্তু কি করব আমি? আমার যে তোর কষ্ট সহ্য হয় না আর। এভাবে তোকে কষ্টের সমুদ্রে ডুবতে দিলে আর যে বাঁচতে পারবো না তোকে। আমি চাই তুই আবার স্বাভাবিক হ, আমাদের আগে হাসি খুশি সেই নীরু হয়ে যা। হবি না নীরু? তুই আগের মতো হবি না? আমি পারবো না আপু, আমার মনে শরীরে কোথাও সেই জোর নাই রে আপু। আমি সব হারিয়ে সর্বশান্ত আজ। কিসের জোরে হাসবো আমি? কোন সুখে হাসবো আমি আপু? শারমিনের বুকে ডুকরে কাঁদে নীরা। এমন কেন ভাঙছিস তুই? সব কিছুকে অ্যাক্সিডেন্ট ভেবে নে,
মানুষের জীবনে এরকম অ্যাক্সিডেন্ট হয় না, তাই বলে কি সবাই সেটা নিয়ে শোক করে বসে থাকে? স্ট্রং হ নিরু, নিজের জন্য বাঁচ, বাঁচার জন্য বাঁচ বোন। আমার সাথে কেন এমন হলো আপু? আমি কি পাপ করেছিলাম যার কারণে আজ আমি এতটা নিগৃহীত? আল্লাহ, আমাকে বলে দাও, বলে দাও, এই ভাঙাচোরা জীবন নিয়ে, এই শরীর নিয়ে কি করব আমি? নীরু দু হাতে খামচে খামচে ক্ষতবিক্ষত করে সমস্ত শরীর। শারমিন বাধা দিয়েও ঠেকাতে পারছে না। নীরা মাঝে মাঝেই এমন হাইপার হয়ে ওঠে, নিজের ক্ষতি করে বসে। তখন একসময় ক্লান্ত হয়ে ঢলে পড়ে শারমিনের বুকে। ব্যথায় যন্ত্রণায় ভেতরে ভেতরে ছটফট করে, বাহিরে নীরব হয়ে যায়। ভেতরের যন্ত্রণা, ব্যথা, অশ্রু ফোঁটা হয়ে গড়াতে থাকে অবিরত। শারমিন আশা বাঁধে মনে, একদিন এই ভঙ্গুর বীজের খোলস ছেড়ে ভেঙে সাহসী স্ট্রং একটি নতুন বীজ অঙ্কুরিত হবে। সকল আগত ঝড় ঝাপটা মোকাবেলা করতে পারবে এমন স্ট্রং হবে, যাকে পৃথিবীর কোনো ঝড়ই ভাঙতে পারবে না। সবাই পরাজিত হয় না, কেউ কেউ সময়ের পরিক্রমায় জ্বলে পুড়ে ধারালো হয়ে ওঠে। ভেতর থেকে এতটা মজবুত হয় যাকে আঘাত তো করা যায় কিন্তু ভাঙা আর যায় না। সময় মানুষের বর্তমান কষ্টকে অতীতের স্মৃতিতে কনভার্ট করে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। সবার স্রোতে সব ঠিক হয়ে যায়, হয়তো ডুবে যায়। শারমিন বোনকে ডুবতে দেবে না। বিভাগীয় শহর চট্টগ্রাম বহু আগেই পৌঁছে গেছে মেহের। অফিসিয়াল জরুরি কাজটা শেষ করে হালিশহর আসতে সন্ধ্যা হলো তার। ঠিকানা অনুসারে বাড়িটির সম্মুখে এসে দাঁড়ায় মেহের। স্পেশালি এখানে আসবে বলেই 3 পিস পরে মেহের, নয়তো জিন্স, টপস, কুর্তি আর তার নিত্যদিনের পোশাক। নীল হোয়াইট গোল্ডেন মিশেল রঙের 3 পিস পরনে, হাতে লাগেজ নিয়ে বাড়িটির সদর দরজায় থামল সে। লেয়ার কাট চুলের পনিটেল আরেকবার ঠিক করে নিল। দীর্ঘ 4 মাস পরে সামনাসামনি দেখা হবে প্রিয় মানুষটার সাথে। বুকের ভেতরটা হাওয়া লাগা পাতার মতো কাঁপছে। এত ভীরু সে নয়, তবুও ভয় না, সংকোচ কী হবে কে জানে। তাকে ঘিরে ধরেছে সেটা। মেহের ওপরে ওপরে স্বাভাবিকতা এনে কলিং বেলে চাপ দিল। অতি দ্রুতই দরজা খুলে বেরিয়ে এলো এক ষোড়শী যুবতী কন্যা। উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটি দেখতে দারুণ মায়াবী। মেহের হাসি মাখা মুখে মেয়েটিকে বলল, কেমন আছো টুসি? মেহের আপা। মেঘলা আকাশে বিদ্যুৎ ঝলকে ওঠার মতো ঝলকে উঠল টুসির চোখ মুখ। খুশিতে চেঁচিয়ে বলল, আম্মা দেখে যাও কে আসছে। আল্লাহ গো আপা, আপনি বাস্তবে দেখি চমৎকার সুন্দরী। কি যে খুশি লাগতেছে আপনাকে দেখে। আম্মা কই তুমি? ও আম্মা। টুসি মেহেরের নিষেধ উপেক্ষা করেও লাগেজ টেনে আনলো ভেতরে। মেহের টুসির পিছু পিছু এলো। রাহেলা বানু মেহেরকে দেখে কাঁদো কাঁদো অবস্থা। মেহের 2 হাতে জড়িয়ে বসার ঘরে বসলো তাকে নিয়ে। রাহেলা অভিমানী সুরে বলল, এই গেলি তুই? এই আমাকে বলিস আমি তোর মায়ের মতো? মাকে এমনই করে ভুলে যায় কেউ? সারাটা দিন তোর পচে বসে আছি আমি। হ আপা, আম্মা দুপুর পর্যন্ত আপনার জন্য দুনিয়ার রান্না করছে নিজ হাতে। তারপর এইখানে বসে ওই যে রাস্তার দিকে একবার, ছাদে গিয়ে একবার আপনি আসতেছেন কিনা দেখে। আপনার দেখা না পেয়ে মুখ ফুলিয়ে বসেছিল এতক্ষণ। চুপ থাক। রাহেলা মেহেরের সামনে অপ্রস্তুত হয়ে পড়ে। মেহের মুচকে হেসে রাহেলার হাত দুটো মুঠিবদ্ধ করে বলে, তোমাকে কথা দিয়েছিলাম না আসবো, তাহলে না এসে থাকতে পারি বলো? আর এত কষ্ট কেন করছো তুমি? আমি কি অতিথি নাকি? আমি কি বলছি তুই অতিথি? তুই কি আমার সে কি আর বলতে হবে মুখে? মেহের লজ্জায় মুখ নুইয়ে বসে থাকে। টুসি ডাইনিং টেবিলের সামনে থেকে উঁচু গলায় জিজ্ঞেস করে, আম্মা খাবার টেবিলে সাজাবো? হ্যাঁ, খাবারগুলো আগে একটু গরম করে নিস তো মা। আচ্ছা। টুসিকে খুব ভালোবাসো তাই না আন্টি? সেই 8 বছর বয়সে রাফসানের হাত ধরে বাড়িতে আসলো এতিম মেয়ে। রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো। আমার রাফসানকে তো চিনিসই, পারলে পুরো পৃথিবীর দায়ভার সে নিজ কাঁধে তুলে নেয়। তবে টুসিটা খুব ভালো মেয়ে, আমার খুব খেয়াল রাখে। ও যে আমার পেটের মেয়ে না, সে কথাই ভুলে বসি মাঝে মাঝে। রাহেলা রান্নাঘরে কাজ করা টুসির দিকে অপলক চেয়ে আছে। মেহের সেদিকে তাকিয়ে বলে, আমাকে এত ভালোবাসবে তো নাকি? নাকি কি? হ্যাঁ, তোকে তো মাথায় করে রাখবো আমি। তুই আমার 5টা না 10টা না একটা মাত্র ছেলের বউ হবি। মেহের লজ্জায় আবার মুখ নুইয়ে ফেলে। রাহেলা ওর থুতনি ধরে তুলে বলে, হ্যাঁ মা, আমার ছেলেটাকে কি তুই বলবি না? আমি এই না না, একদম এসব ওকে বলতে যাবে না কিন্তু। ও নিজে এসে আমাকে বলবে যেদিন, সেদিনই সব হবে। যদি না বলে? আন্টি। মেহের আতঙ্কে জড়ানো কণ্ঠে বলে, চোখে মুখে জল ছলছল তার। রাহেলা ওর মাথায় হাত রেখে বলে, আমার ভয় করে রে মা,
তোদের এত নিষেধ করা সত্ত্বেও তোরা ওই অলক্ষণে মেয়েটাকে নিয়ে এলি। ওদিকে আমার আত্মীয় স্বজন সম্পর্কে ছিন্ন করেছে আমাদের সাথে। রাফসানকে তো সহ্য করতেই পারছে না কেউ। আঞ্জুটা পুত্র শোকে শয্যাশয়ী, স্বামীটাও ওর পাগল হয়ে পাগলাকারত। সব দোষ যে তোদের দিচ্ছে ও। তোদের নিয়ে আমার খুব চিন্তা হয়। সব দোষ ওই অশুভ অপয়া মেয়েটার। একদিন আমারও মায়া জন্মেছিল, আজ শুধু অভিশাপ দিতে ইচ্ছা করে। আহারে বেচারা আহনাব, দেখিস তুই ওর মেয়ের জন্মই যাবে কাঁদতে কাঁদতে। এতগুলো জীবন শুধু ওর জন্য নষ্ট হলো। আমার রাফসানকে ওর থেকে দূরে রাখিস মা। আন্টি প্লিজ এভাবে বলো না ওকে, তুমিও তো মেয়ে, আরেকটা মেয়ের কষ্ট কেন বুঝছো না তাহলে? এই এক কথা বলে বলে মাথা খারাপ করিস তুই। আর রাফসান, আমার ওই মেয়ের নামই এখন সহ্য হয় না। ওকে লাই দিস না। ঘর ভাঙা মেয়ে কখনো কারো ঘর পাততে দেয় না। দূরে থাকবি তুই আর রাফসান ওর থেকে। রাহেলা নীরাকে নিয়ে সাবধান করতে লাগলো ওকে। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে রাহেলার কাঁধে মাথা রাখলো। মনে মনে ভাবলো, আন্টি দোষ তো ওর না, দোষ আমাদের সংকীর্ণ চিন্তাধারার। জোর করে রেপিস্টকে যারা স্বামী বানাতে পারে তাদের চোখে আসলেই দোষী নারী। যে শোয়ে সেই কেবল বোঝে, বাকিদের সাধ্য কি তা বোঝায়? তারা তো শুধু দোষী দেখবে। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিল মেহের। ঘুম থেকে উঠল প্রায় 10টার দিকে। উঠে বসার ঘরে আসতেই জানতে পারলো রাফসান এই মাত্র ফিরেছে। রাহেলা এক প্রকার জোর করে মেহেরকে উপরে পাঠিয়ে দিল। দোতলায় একা রাফসান থাকে, নিচতলায় দুটো রুম। একটাতে রাহেলা আর একটাতে টুসি থাকে, অন্যটা মনে হয় গেস্টদের জন্য বরাদ্দ রেখেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দোতলায় দুটো রুম দেখা যায়। রাহেলা আগে বলেছে ডান সাইডের রুমটা রাফসানের শোবার ঘর আর বামেরটা স্টাডি রুম। মেহের কয়েকবার নক করার পরেও কেউ খুলল না। অগত্যা লক ঘুরিয়ে নিজেই রাফসানের রুমে প্রবেশ করলো সে। অনুমতি ছাড়া প্রবেশে অস্বস্তি ফিল করছে। আবার রাফসানের রুমে রাফসানের গায়ের সুগন্ধ অনুভব করে শিউরে উঠছে মেহের। ডিম লাইটের অনুজ্জ্বল আলোয় রুমটা ঘুরে ঘুরে দেখে নিল। গোছালো পরিপাটি রুম। খাটের কোল ঘেঁষে হাঁটতে হাঁটতে মেহের চলে এলো ব্যালকনিতে। সামনের ছোট বড় বিল্ডিংয়ে জ্বলে ওঠা বাতিতে পুরো শহরটা দেখলো এক নজর মেহের। ব্যালকনিতে বাহারি ফুল গাছ লাগানো। মেহের হাত ছুঁয়ে দেখছিল ফুল গাছ। হঠাৎ কিছু বিঁধল ওর হাতে। ব্যথায় আহা করে উঠল মেহের। কি ওখানে? প্রশ্নটা করে দ্রুত পায়ে এগিয়ে এলো রাফসান। মেহেরকে এখানে দেখে বিস্মিত হয়ে বলল, আমার লেডি জেমস বন্ড যে। হোয়াট আ সারপ্রাইজ! কখন এসছো? মেহের বরফের মতো জমে গেল ভেজা এলোমেলো চুলে সদ্য স্নাত রাফসানকে দেখে। বুকটা ঢিপঢিপ করছে ওর। হাতের ব্যথা মুহূর্তে গায়েব। রাফসান মুখের সামনে তুড়ি বাজিয়ে ভ্রু নাচাতেই অপ্রস্তুত হাসলো মেহের। হাতের ব্যথাটা টনটন করে উঠল ঘোর কাটাতে। রাফসান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কাটা ফুটালে কি করে? ওই যে তোমার গাছ ফুটিয়ে দিয়েছে। কি হিংসে! আমি যেন তোমাকে দখল করতে এসেছি। দেখো হিংসে জ্বলে পুড়ে কি করছে। রাফসান মেহেরের কথার ভঙ্গি শুনে হাসলো, বলল, তা তো করবেই, গভীর প্রেম আমাদের। ইস! আর স্টিচ করো না, চলো অ্যান্টিসেপ্টিক লাগাতে হবে। মেহেরকে বিছানায় বসিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে নিল। মেডিসিন মেহেরের হাতে লাগাতে লাগাতে বলল, ক্যাকটাসের কাটা ফুটেছে বোধহয়। ক্যাকটাস? কি সাংঘাতিক তুমি! পৃথিবীতে এত প্ল্যান্ট থাকতে এই বিপজ্জনক গাছটা লাগানো শখ হলো তোমার? মোটেই বিপজ্জনক নয় এটা। স্রেফ ডিফেন্ড করে বলেই কি বিপজ্জনক হয়ে গেল? ধরতে গেলে কাটা ফুটিয়ে দেয়া, এটা সেলফ ডিফেন্স হচ্ছে? আমি কি ক্ষতি করতে চাচ্ছিলাম নাকি? হ্যাঁ, যার যা ধর্ম, বুঝলে? আর সবচেয়ে বড় কথা, তুমি হাত বাড়ালে বলেই তো খোঁচাটা খেলে। সে সেধে এসে তার খোঁচা দেয়নি। এমন ভয়ানক জিনিস না রাখলেই তো পারতে। মেহের কপট রাগ দেখালো। রাফসান মুচকি হেসে ফার্স্ট এইড বক্স নির্দিষ্ট স্থানে রেখে বলল, আগে ছিল না, গত সপ্তাহে অফিস থেকে ফেরার পথে ভ্যান গাড়িতে দেখলাম। জানো মেহের, দারুণ একটা সাদা ফুল ফুটেছিল ক্যাকটাসে। কাঁটাযুক্ত গাছেও যে এমন ফুল হয় দেখে বিস্মিত আমি। সাথে মুগ্ধও বলতে পারো। সব সুন্দর জিনিসই কাটে থাকে। এই যেমন গোলাপের কোথায় ধরো না, তাই তো নিয়ে এলাম। সব সুন্দর সাথে কাটা থাকাটা আবশ্যক, বুঝলে? নয়তো সুন্দরকে নিরাপত্তা দেবে কি করে? অবলীলায় যে কেউ ছিঁড়ে ফেলতে চাইবে। কাটা থাকলে ছিঁড়তে দুবার ভাবতে হবে। আর ইন্টারেস্টিং হলো, অন্য গাছের মতো রোজ রোজ কেয়ার করা লাগে না। দারুণ সহিষ্ণু হয় এরা। মরুভূমির উদ্ভিদ বলেই হয়তো এমন সহিষ্ণু। কেন যেন বিশেষ কারো কথা মনে করে দেয় ক্যাকটাস আমাকে। যদিও দুজনেই এরা ভিন্ন প্রজাতির, অবস্থাটাও ভিন্ন, তবুও মনে হয় হোক সে ক্যাকটাস নিজের জীবনে কিংবা কি অসুখ ক্যাকটাস হয়ে তাকে আগলে রাখতে, ঠিক ফুলটার মতো। এখন রোজ রোজ ক্যাকটাসকে দেখলে তার কথা ভাবি। আশ্চর্য হচ্ছ, তাই না? আমি আজকাল হচ্ছে।
মানুষের মনের অলিগলিতে কখন কি ঘটে মানুষ নিজে হয়তো তার আভাস পায় না। আশ্চর্য কিছু ঘটে যায় যার কল্পনা হয়তো করা ছিল না আগে। মেহের ভ্রুকুটি করে চেয়ে আছে রাফসানের বিমুগ্ধ হওয়া মুখটায়। মনের কোণে অসহনীয় ব্যথা হচ্ছে শেষ কথাগুলো শুনে। তবে কি রাফসানের হৃদয়ে অন্য কোনো নারীর বাস? না না, কি ভাবছে সে এসব? এমন কিছুই নয়। একটা গাছ নিয়েই হয়তো পরিচিত কাউকে মেলাচ্ছে। সে যে নারী হবে এমন তো নাও হতে পারে। রাফসান মেহেরের চুপসে যাওয়া দেখে হেসে ওঠে, বলে, এতটা গম্ভীরে গেলে কেন লেডি জেমস বন্ড? ভয় পেলে? ভয় কেন পাবো? আমিও তাই বলি, ভয় কেন পাবে লেডি জেমস বন্ড? রাফসান উঠে দাঁড়ায়। বালকনির দিকে যেতে যেতে মৃদু স্বরে হেলাল হাফিজের কবিতার চরণ আওড়ায়। দারুণ আলাদা এক অভিমানী এই ক্যাকটাস, যেন কোনো বোবা রমণের শোকে ছিল দীর্ঘকাল, কিংবা আজন্ম শুধু দেখেছে আকাল। এরকম ভাবভঙ্গি তার, ধ্রুপদী আঙিনা ব্যাপী, কণ্ঠকিত হাহাকার আর অবহেলা। যেন সে উদ্ভিদ নয়, তাকালেই মনে পড়ে বিরান কারবালা। হয়তো কেড়েছে তার মায়া ও মমতাহীন সচল শৈশব, অথবা গিয়েছে দিন এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর। নাকি সে আমার মতো খুব ভালোবাসে, পড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে। বোকা উদ্ভিদ তবে কি মানুষের কাছে প্রেম চেয়েছিল আরও কিছু বেশি। ক্যাকটাসে এ পর্বে আহনাফের মৃত্যু নিয়ে কিছু আলোচনা। আহনাফকে বাঁচিয়ে মিলিয়ে দেওয়ার অর্থই ছিল রেপিস্টকে প্রমোট করা, যা আমি কোনো দিনই করবো না। এখন যদি বলেন, আপু সে তো ভালো হয়ে গেছিল, আমি বলবো, কোথায় দেখলেন? ওই যে তার স্বগতিক্ত থেকে। আহনাফ বারবার বলেছে সে ভালোবাসে, আর নীরা বারবার বলেছে সে ঘৃণা করে। গত পর্বে সে বলেছে ঘৃণা করে, তবু আশা বাঁধছে আহনাফের ভালোবাসা পাওয়ার। তার মন বলছে আহনাফ একবার ক্ষমা চাইতো, তাহলে সব ঠিক হয়ে যেত। একটা মানুষ ঘৃণাও করে, আবার ওই মানুষটা কেউ চায়ও। কখন বলেন তো? নীরা বুঝেছিল তার মুক্তি হয়তো মিলবে না, আর সুতরাং এত মান অভিমানে না যে মিলি হোক। নীরার দুর্বল ধারণা, গল্পে ধর্ষণ একজন নয়, দুজন হয়েছে। প্রথমজন দ্বিতীয়জনের জীবনটা তারই মতো হোক চায়নি, তাই তো বলেছে জালেমে বংশ নির্বিংশ করে দিচ্ছি। এই কথার মাঝে অনেক কিছু লুকায়িত। আহনাফের মৃত্যু শুধুমাত্র আহনাফের জন্য শাস্তি নয়, আহনাফকে তৈরি করা পিতার মাতার জন্য শাস্তি। তার পিতা বলেছিল, ভয় নেই আব্বা, তোমার দিকে বিপদ আসার পূর্বে আমরা তার মুখোমুখি হব আগে, আমোদে প্রমোদে বাঁচো। এমন আশকারার ফল দেখিয়েছে তার ক্ষমতা কতটুকু। আহনাফ ভুল স্বীকার করেছে, কারণ আমি চেয়েছি প্রতিটি ধর্ষক বুঝুক তার দোষ, সে কত বড় অন্যায় করেছে উপলব্ধি করুক। যারা নীরা আহনাফের মিল চেয়েছেন, কেমনে মিলাবো? নীরার জায়গা নিজেকে ভেবেছি, পারিনি মানতে আহনাফকে। আমি কেন উপস্থাপন করব নীরার আজীবন বন্দিত্বের কাহিনী? ইচ্ছার বিরুদ্ধে তাকে কেন আহনাফকে ভালোবাসতে বাধ্য করব? শরীরে দেওয়া আঘাত ভোলা যায়, কিন্তু আত্মসম্মানে আঘাতে লাগলে মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন কি আপনি? নীরার স্থানে একটি বার নিজেকে রাখুন, তারপর ভাবুন কোনটা উচিত ছিল আর কোনটা না। অনেকে বলেছেন শাস্তি দিয়ে মিলিয়ে দিতেন। রেপিস্টের শাস্তি সম্পর্কে ধারণা থাকলে হয়তো এমনটা বলতেন না, আর বিনা শাস্তিতে মিলিয়ে দেওয়ার অর্থই ছিল রেপিস্ট প্রমোট। হীরামণি, সাইমা, কুমিল্লার তনু কিংবা ঢাবির ওই স্টুডেন্ট যাকে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণ করা হয়েছে, এমন আরও অসংখ্য ঘটনা আমাকে রেপিস্ট প্রমোট করতে নিষেধ করেছে। তদুপরি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাট যা আমার বিবেক নিষেধ করবে তা করার সাধ্য আমার নেই। আপনারা মতামত প্রকাশ করতেই পারেন, কিন্তু আমি তো লেখক, আমি ভুল জিনিস কি করে প্রচার করি বলেন? অনেকে বলেছেন গল্প পড়ার বা শোনার ইন্টারেস্ট শেষ, আর শুনবো না। তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনার পছন্দ না হলেই আপনি পড়বেন না। পাঠক বাড়াতে অন্তত এই গল্পে অনুচিত বিষয় সাপোর্ট করতে পারলাম না। আহনাফের মৃত্যু না হয়ে শাস্তি হতে পারত, অবশ্যই পারত, তবে কিছু কারণবশত এটাই দিয়েছি। মেহির বিছানায় উবু হয়ে ল্যাপটপে কাজ করছে। মনটা ভীষণ রকম খারাপ, তার কাজে মনোযোগ কিছুতেই বসছে না। তবু জেদ করে লেগে আছে কাজটার পেছনে। এমনই সে বড্ড জেদি আর একরোখা। এই জেদের কারণেই পরিবার থাকা সত্ত্বেও আলাদা ভাড়া থাকে ফ্রেন্ডস শারমিনের সাথে। গত 5 বছর ধরেই এভাবেই আছে দুজন। এখন তো নীরাও এসে থাকছে। মেহির তখন অনার্স শেষ বর্ষে। তার পরিবারের প্রধান তার আব্বু মাসুদ আহমেদ, গুরুগম্ভীর এবং রাগী ধাঁচের লোক তার বাবা। তাদের বাসার সবাই ততস্থ থাকতো বাবার রাগী মেজাজের কারণে।
মেহের যত বড় হয়েছে ততই ভয়টা কমেছে। ভয় কমার পেছনে অবশ্য কিছু কারণ ছিল। তার বাবার কিছু অনৈতিক ব্যাপার স্যাপার যা সে দেখেছিল, শুনেছিল। এই দেখাশোনাতেই ভয় কমে ঘৃণা জন্ম নেয়। ক্রমশ বাবার কথার বিপরীতে এসে চলতে থাকে। তার বাবা যদি বলতো উত্তরে যাও, মেহের বাবার কথা উপেক্ষা অগ্রাহ্য করে দক্ষিণে চলে যেত। বাপ মেয়েতে ধীরে ধীরে মনোমালিন্য শুরু হলো। মাসুদ আহমেদ মেয়ের এমন ঔদ্ধত্যে লাগাম টানতে বিয়ে দিতে উদ্যত হলেন। মেহের সাফ মানা করে দিল। মাসুদ আহমেদ মেয়েকে রাজি করাতে না পেরে চড়ে গেলেন নিরীহ স্ত্রীর ওপর। দিনরাত ঝামেলা শুরু করলেন স্ত্রীর সাথে। একবার তো হাতও তুললেন। মেহের কিছুতেই সহ্য করলো না মায়ের অপমান। তীব্র প্রতিবাদ করতে চাইল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো তার মা। মেয়েকে যতভাবে দুর্বল করার সাধ্য তার ছিল তিনি করলেন। মেহেরের সামনে তার মা দুটো অপশন রাখলো, হয় সে বিয়েতে রাজি হোক, নয়তো তার মাকে বিষ এনে দিক। মেহের সেদিন সারা রাত ঘুমাতে পারেনি। তার নিষ্ঠুর স্বার্থপর বাবার জয়কে যন্ত্রণায় শেষ করে দিল। মায়ের কারণে মেহের অবশেষে হার মানল। রাজি হতে হলো বিয়েতে। তবে বিয়ে নয়, আগে হলো এঙ্গেজমেন্ট। ছেলে পেশায় ইঞ্জিনিয়ার, দীর্ঘকায় উজ্জ্বল শ্যামবর্ণের শোয়েব ইব্রাহিমের দিকে সেদিন ফিরেও না তাকায় নি মেহের। শোয়েব ইব্রাহিম কিন্তু প্রথম দর্শনে প্রেমে পড়ে যায় হবু স্ত্রীর। তাদের মধ্যেকার কথাবার্তার সম্পর্ক বেশি দূর যেতে পারেনি। শোয়েব ব্যাপার মেহেরের তাচ্ছিল্যের কারণ। তাদের এঙ্গেজমেন্টের 1 মাস না হতেই মেহের সেই সদ্য গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে দেয়। তখন শোয়েব না জানলেও মেহের জেনে যায় বিয়েতে যৌতুক আদান প্রদান হবে। তার বাবা মেয়ে বিদায় করতে লোন নেবে মোটা অঙ্কের। মেহের আগাগোড়াই অন্যায়ের বিরুদ্ধে চলে। যেখানে অন্যায় দেখেছে প্রতিবাদ করেছে। বাবা মায়ের সাথে তর্কাতর্কি করে বাড়ি থেকে বের হয়ে আসে সে। মাসুদ সাহেব মেয়ের সামনে শর্ত রাখে, হয় সে ফিরে এসে বিয়েতে রাজি হোক, নয়তো তাদের চিরতরে ত্যাগ করুক। আত্মসম্মান ও রাগের বশে সেদিন মেহের দ্বিতীয় অপশন চুজ করেছিল। সবাইকে ছেড়ে এসেছিল। শোয়েব সব শুনতে পেরে ছুটে এসেছিল মেহেরের কাছে, ক্ষমা চেয়েছিল। মেহের নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করেছিল তাকে। অনামিকা থেকে আংটি খুলে ছুঁড়ে ফেলেছিল শোয়েবের মুখের ওপর। শোয়েব টু শব্দটিও করেনি সেদিন। মন থেকে যাকে চেনা সম্ভব, অনুভব করা সম্ভব করেছিল মেহেরকে সে। যতটুকু বোঝার চেনার চিনেছিল মেহেরকে। তাই তো সেদিন নীরব চলে গিয়েছিল। মেহের ভুলেই গিয়েছিল প্রায় শোয়েবকে। আজ হঠাৎ 5 বছর বাদে কেন দেখা হলো মানুষটার সাথে? মেহেরের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার আজকের পরিণতির জন্য সে শোয়েবকেই দায়ী করে। সে জানে না শোয়েব তারই মতো ভুক্তভোগী। সে তো রাগ ছেড়েছে, সব ছেড়েছে। শোয়েব যে সব বুকে চেপে আজও নীরব। কেন সে নীরব? মেহের নিজেকেই শুধায়। বিকেলে একটা রিপোর্ট তৈরি করতে গিয়েছিল উত্তরা। ফিরতি পথে দেখা স্কুল ফ্রেন্ড লামিসার সাথে। লামিসা যাচ্ছিল তার অন্য এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। এতদিন পর মেহেরকে পেয়ে কিছুতেই ছাড়ল না সে, জোর করে সাথে নিয়ে এলো। সেখানেই হঠাৎ আবিষ্কার করলো শোয়েবকে মেহের। অদূরে দাঁড়িয়ে তাকেই দেখছিল স্থির দৃষ্টিতে। চেহারায় অনেক পরিবর্তন তার। মেহের শোয়েবকে না দেখার ভান করলো, কিন্তু আর চোখে দেখতে গিয়ে ধরা খেয়ে গেল ঠিক সে। চোখে চোখ পড়তেই মেহের অপ্রস্তুত হয়ে পড়ে। সে খেয়াল করে তার অপ্রস্তুত হওয়া দেখে এক চিলতে ম্লান হাসি হেসে চলে যায় শোয়েব। এরপর সেখানে আর দেখেনি শোয়েবকে সে। খারাপ লেগেছিল। কেন লেগেছিল জানা নেই। সেই খারাপ লাগাটা এখনও রয়ে গেছে। এখনও ওই চাহনির নানা অর্থ দাঁড় করাতে ব্যস্ত তার মন। দরজায় কলিং বেল বাজতেই উঠে বসলো মেহের। বসার ঘরের সামনে দিয়ে হেঁটে দরজা খুলে দিল। 1 কাপ কফি বানানা দোস্ত, পদ্ম মাঠে ধরেছে। রুমে ঢুকতে ক্লান্তিতে অবসন্ন হয়ে বলল শারমিন। ভাল লাগছে না, নিজে বানিয়ে খা। মেহের গম্ভীর মুখে চলে এলো রুমে। শারমিন ভ্রুকুটি করে দাঁড়িয়ে রইল সেখানে। মেহের আবার আগের মতো শুয়ে ল্যাপটপ টিপছে আনমনে। চোখে সেই স্থির দৃষ্টির গম্ভীর মুখী পুরুষের ছবি। তার ঘোর পুনরায় ভাঙল মোবাইল রিংটনের আওয়াজে। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা নামটা তার বিষণ্ণ মনটাকে মুহূর্তে চাঙ্গা করে তুলল। ক্ষণকাল সময় অপব্যয় না করেই চট করে রিসিভ করে কলটা। হ্যালো ব্যারিস্টার, চাঁদ আজ কোন দিকে উঠেছে? মেহের। মেহেরের বিদ্রুপ বুঝে ভরাট গলায় বলল রাফসান। মেহের ব্যগ্রভাবে বলল, মেহের কি? লাস্ট কবে কল দিয়েছিলে মনে আছে তোমার? কেন, কালে তো কথা হলো আমাদের। রাফসান বলল, ওটা আমার কলে বলেছিল ওকে? আমি কলের কথা বলেছি মিস্টার, কথা বলার কথা বলিনি। ও বুঝই তো, ব্যস্ত থাকি। রাফসান হাসলো। ব্যস্ত না ছাই, তুমি আসলে আপনি ভাবো না আমাকে। কপট রাগের আভাস মেহেরের কণ্ঠে। রাফসান সেটা বুঝে রাগী ভাব নিয়ে বলল, আপন ভাবি না বললে তো ঠিক আছে, বাই। ভেবেছিলাম আগামীকাল তোমার সাথে দেখা করব, বাট তোমাকে যখন আপন ভাবিই না, তবে দেখা করে কি লাভ, তাই না? তুমি ঢাকায় এসেছো? ও মাই গড, আগে বলনি কেন? উচ্ছ্বাস প্রকাশ পায় মেহেরের কণ্ঠে।
বলার চান্স দিলে কবে? তুমি কাউকে কথা বলতে দাও কখনো? সরি। রাখো তোমার সরি, বাই। এই কি? একদম কল কাট করবা না কিন্তু, বলে দিলাম। সরি বললাম তো, আসলে মনটা ভালো ছিল না তাই। মেহের থেমে গেল। রাফসান হাসি হাসি মুখে বলল, বুঝেছি। তা ম্যাডামের মন খারাপ হওয়ার কারণটা কি জানতে পারি? ছেলে ঘটে দেখেছো? এই ব্যারিস্টার, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা ধরো হলোই ছেলে ঘটিত, হিংসে হচ্ছে তাতে? হিংসে? নো ওয়ে। আমি তো খুশিতে ডান্স করব। আফটার অল আমার লেডি জেমস বন্ডের বিয়ে বলে কথা। আমার বিয়ে হলে খুশি হও তুমি? মেহের উঁচু গলায় বলল। তো কি অখুশি হওয়ার কথা? ফ্রেন্ডের বিয়েতে খুশি হব না? রাফসানের হেসে হেসে বলা কথাটা মেহেরকে আঘাত করে। রাগে দাঁতে দাঁত চেপে চুপ হয়ে যায় মেহের। মোবাইলের ওপাশে মেহেরের সারা শব্দ না পেয়ে রাফসান হ্যালো হ্যালো করে। অগত্যা কল কাট করে ফের কল করে রাফসান। মেহের রাগে অভিমানে গাল ফুলিয়ে কল কাটের শেষ মুহূর্তে রিসিভ করে কানে তোলে মোবাইল। এবারে চুপ সে। রাফসান বেশ অবাক হয় ওর এমন আচরণে। কিছুটা বিব্রত স্বরেই বলে, মেহের, তুমি বিরক্ত হলে বলো, কল কাট করছে। না তেমন কিছু না। আমি কি এমন কিছু বলেছি যার কারণে তুমি কষ্ট পেলে? আরে না। মেহের অনিচ্ছাপূর্বক হাসল। রাফসান কথা বাড়াতে চাইল না আর। তার ধারণা মেহের আপসেট হয়েছে। কেন হঠাৎ আপসেট হলো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে সে। মনের ভাবনা একপাশ করে রাফসান স্বাভাবিক গলায় বলল, কাল কি দেখা হচ্ছে আমাদের? অবশ্যই। মেহের হাসলো এবার। আরও দু এক কথা বলে কথা শেষ করে দুজনে। মেহেরের মনটা আবারও খারাপ হয়ে গেল। 2 বছর কেটে গেছে, তবু কেন রাফসান তাকে বুঝলো না? নাকি বুঝেও সে হেয়ালি করে? মেহেরের মনের অবস্থা কেন তাকে নাড়া দেয় না? কেন সে বন্ধুত্বের সীমার বাইরে তাকে ভাবতে পারলো না আজও? মেহের বালিশে মুখ গুজে নীরবে অশ্রু বিসর্জন দেয়। শারমিন অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবার তৈরিতে লেগে গেছে। নীরা বাসায় থাকলে তাকে এই ঝামেলা পোহাতে হয় না। আজও নীরা ওভারটাইম করছে। যেদিন ক্লাস করে সেদিন জবে ওভারটাইম করা লাগে ওর। আজ ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল বলেই দেরিতে অফিস যেতে হয়েছে, সুতরাং টাইমটাও পূর্ণ করতে হবে ওভারটাইম করে। শারমিন তরকারি বসে 2 কাপ কফি হাতে মেহেরের রুমে ঢুকলো। মেহের গোমরা মুখে ল্যাপটপে খটখট আওয়াজ তুলে কাজ করছে। শারমিনকে রুমে ঢুকতে দেখে ম্লান হাসলো সে। শারমিন কফির কাপ এগিয়ে ওর দিকে তাকিয়ে নিজের কাপে চুমুক দিয়ে বলল, মন খারাপ কেন? কই না তো। ঢং করিস না, কি হয়েছে বল। শারমিন পাশে বসে বলল, আরে জাস্ট মুড অফ। মেহের ল্যাপটপে দৃষ্টি অনড় রেখে কফিতে চুমুক দেয়। শারমিন এক চুমুক দিয়ে কফির কাপের কোনায় আঙুল নাড়াচাড়া করে বলে, তোর ব্যারিস্টারের কি খবর? মেহের এবার মুখ তুলে চায় শারমিনের দিকে। চোখ ছোট্ট করে শারমিনের বাহুতে চড় মেরে বলে, তুই শুধরাবি না, শকুনের কান্তর সব শোনা লাগবে তাই না? অবশ্যই, ইহা আমার বান্ধবীগত হ। বল কি বললো? কাল আসবে বললো। এখানে? এখানে আসতে তো চায় না, তবে এবার আর ছাড়ছি না বুঝলি। যত টাকি মাছের মতো ফসকানোর চেষ্টা করো, টেনে টুনে এবার আনবই আনবো। দেখিস অঙ্গ প্রত্যক্ষ যেন অক্ষত থাকে। তোর বলে ভরসা কম আমার। দেখা গেল টানতে টানতে হাত পা বেচারার নাই করে গেল। কুত্তি। মেহের কুশন ছুঁড়ে মারে শারমিনের দিকে। শারমিন তড়িৎ গতিতে দৌড়ে দরজার কাছে চলে আসে। এক চোখ টিপে হাসতে হাসতে বলে, বলতো কাল ঘরটা ফুলে ফুলে সাজিয়ে রাখবো। শারমিন তোকে কিন্তু। মেহের লজ্জায় ঠোঁট টিপে হাসে। শারমিন ততক্ষণে গুনগুন করতে করতে চলে এসেছে রান্নাঘরে। রাত 9টা। কিছুক্ষণ পরই নীরা ফিরল। বিধ্বস্ত চেহারা। এমনিতেই সে নরম ধাঁচে গড়া। অতিরিক্ত প্রেশার পড়লে তার অবস্থা এমন ঝড়ের কবলে পড়া পথিকের মতো হয়ে যায়। তাছাড়া অতীত ক্ষতের যন্ত্রণা তো আছেই। রুমে ঢুকতেই শারমিন জিজ্ঞেস করে, এত দেরি হলো যে আজ তোর? ম্যানেজার সবাইকে দেরিতে ছেড়েছে, কাস্টমার ছিল তখনও কিছু। নীরা মৃদুস্বরে বলল, বকেছে নাকি আজও? মুখটা অমন মলিন কেন? দুপুরে লাঞ্চ করা হয়নি, কলেজ থেকে বেরিয়ে সোজা কাজে গিয়েছিলাম। মলে ভিড় ছিল আজ খুব। তারপর এতটুকু বলেই লম্বা শ্বাস নিল নীরা। শরীরে দুর্বলতা গলাতেও জেঁকে বসেছে। তার উপর কি? শারমিন প্রশ্ন করে, একটা কাস্টমার বাজেভাবে ডিস্টার্ব করছিল। আমি ম্যানেজারকে বলায় উল্টো ঝাড়ি খেয়েছি। আমার কিছুই ভালো লাগে না। আমার মতো অকর্মাকে নিয়ে কিছুই হবে না রে আপু। সব কিছুতে ব্যর্থ আমি। কিছুই ঠিক মতো হয় না আমার দ্বারা। যত সমস্যা আমাকে ঘিরেই হয়। নীরা করতলে মুখ ঢেকে কাঁদতে থাকে। শারমিন ধমক দিয়ে বলে, এত অল্পতেই প্যানপ্যানানি কেন তোর নিরু? সবাই কি সব শিখে জন্মায়? ঘাত প্রতিঘাত সহ্য করে তবেই সামনে এগোতে হয়।
এই তুই 3 মাস আগেও কি ভেবেছিলি, জব করতে পারবি? কিন্তু আজ করছিস তো। দেখ, চাকরি পাওয়া এত সহজ না। ম্যানেজার মেহেরের পরিচিত বলেই জবটা তুই পেলি, নয়তো সামান্য এইচএসসি পাশে চাকরি পাওয়া সহজ না। আমি নিজেও প্রথম ঢাকায় এসে এই সেলস গার্লের পেশায় ঢুকেছিলাম। এখন দেখ আমাকে, মাস গেল 30,000 টাকা, পদোন্নতিও বেড়েছে। তোকেও এমন হতে হবে। যদি অন্য জব পাস তো ভালো, নয়তো এটাতেই অভিজ্ঞতা বাড়াতে থাক। এই জবের মাধ্যমেই আত্মপ্রতিষ্ঠিত করবি তোর জন্য খ্যাত। বোকা সহজ সরল ঘর কোনো হয়ে থাকলে সারা জীবন লাথি উষ্টা ছাড়া আর কিছুই পাবি না কারোর কাছে। জীবন তোকে যথেষ্ট শিক্ষা দিয়েছে, তারপরেও যদি এমন হতাশা নিয়ে হবে না, পারবো না, এগুলো আমার দ্বারা হবে না এসব বলিস, তবে তোর বিষ খাওয়া উচিত। কথা কানে ঢুকেছে তোর? নীরা বিষণ্ণ মুখখানা নত করে বসে আছে। শারমিনের সব কথা তীরের মতো তাকে বিদ্ধ করে। তার অসহ্য লাগে সব কিছু মাঝে মাঝে। অন্য সবার মতো চঞ্চল স্পষ্টভাষী নয় সে। এই জবে টিকতে তাকে কী পরিমাণ কষ্ট করতে হচ্ছে কেবল সেই জানে। সেলস গার্লের জব সহজ নয় তার জন্য। একটা প্রোডাক্ট দেখাতে গেলে যে পরিমাণ দক্ষতা দেখানো প্রয়োজন তা নেই। তবুও ম্যানেজার তাকে জবে বহাল রেখেছে শুধুমাত্র মেহেরের কথা রাখতে। ম্যানেজার ভেতরের ক্ষোভটা আজকাল প্রায় ধমক দিয়ে নেয়। নীরা বোঝে ম্যানেজার তাকে বাদ দিতে চেয়েও পারছে না। নীরাও তাকে কাজ দেখিয়ে খুশি করতে পারছে না। আমার জব ছাড়াও তার পক্ষে সম্ভব নয়। শারমিন তাকে কিছুতেই এই জব ছাড়তে দেবে না, কারণ শারমিনের বিয়ের কথাবার্তা চলছে। বিয়ে হয়ে গেলে নীরার কী গতি হবে? এসব চিন্তায় মাঝে মধ্যে ঘুম হয় না নীরার। জীবনের প্রতি পদে পদে কাটা পেছানো, পায়ের তলা শক্ত না করলে যে চলছেই না আর তার। শারমিন নানাভাবে তার এমন দুর্বল স্বভাবের জন্য তিরস্কার করে যাচ্ছে। নীরা জানে এই তিরস্কার তাকে ছোট করার জন্য নয়, মজবুত করার জন্য এই আঘাতগুলো শারমিন তাকে করে তার দুর্বল মুহূর্তে। নীরা উঠে গোসলখানায় ঢুকলো। চোখের পানি শাওয়ারের পানিতে মিলেমিশে একাকার। দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটু মুড়ে বসে রইল শাওয়ারের নিচে। সে নিজেকে তৈরি করতে হবে তাকে। সংগ্রামে জীবন পেয়েছে সে, সংগ্রাম ছাড়া টিকে থাকা পারবে না এই পৃথিবীতে।